মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্যি তাই, মা কথাটা ছোট্ট হলেও কত মধুর। এই মা ডাকের মধ্যে যতটা আন্তরিকতা পাওয়া যায়, এরকম আন্তরিকতা বোধহয় আর কোনো শব্দের মধ্যে পাওয়া যায় না। আমার ছাদে যেমন একটা বাগান রয়েছে, ঘরের সামনেরটা বাঁ দিকটাতেও একটা ছোট্ট বাগান রয়েছে। তো ওখানে রয়েছে এই যে ধুতরা ফুলটা, এটাকে নাকি পাহাড়ি ধুতরা বলে। দেখতে বেশ সুন্দর হয় ফুলগুলো, এখনও পুরোটা ফোটেনি, আজকে রাত্রিবেলা ফুটে যাবে, কিন্তু কালকে সকালবেলা দেখাতে পারবো না, কারণ ফুলগুলো সব নিয়ে যাবে। এটা একটু ফুটেছে, কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে এক জবা, একটু বড় জবা হয়, তো জবার কালারটা পিঙ্ক কালারের হয়। আর এটা হচ্ছে গন্ধরাজ। দেখি আমার কাছে দাও, আমার কাছে দাও পাখি, এটা ভালো না, এটা ভালো না, আমায় দাও, আমি এটা বাদাম না, এগুলো ইসে, এই যে করি 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 নিয়েছো, কোত্থেকে নিয়েছো, রেখে আসো, ধরো রেখে আসো, রাখো, যাও রাখো, রাখো, হ্যাঁ, যা, কি, দাও পাখি, দাও দাও, যাও পাখি, পাখি। তো চলে এলাম আবার রান্নাঘরে, আর এখানে রান্না করছি লাউয়ের ঘন্ট। কী যে রান্না করব, এটা একটা সমস্যা, ডেলি নিরামিষ জবের থেকে শুরু হলো। আর চলুন, আজকে প্রথম এঁচোড় রান্না করব। তো এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি আলু কেটে, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর এর সঙ্গে পড়বে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো আজকে কী হয়েছে জানেন, এঁচোড়টা দেখতে ছোট, বাট কাটতে গিয়ে এতটাই কষ্ট হয়েছে, ভেতরে অনেকটাই বড় হয়ে গেছে। এঁচোড়ের যে কী বলেন আপনারা আমি জানি না, আমাদের বলে ভুস্টা। তো ওই ভুস্টাগুলো না একটু বড় বড় হয়ে গেছে, যেগুলো না খেলে ভালো লাগবে না, তাই কাটতে অনেকটা সময় লেগেছে, এর জন্যই হয়তো বলে এঁচোড়ে পাকা। যাই হোক, আমি এই যে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি, একটু লবণও দিয়ে নিয়েছিলাম এঁচোড়ের গল্প করতে করতে, আর সেটা দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম, তেলটা একটু পরিমাণে বেশিই দিচ্ছি, তার কারণ যা নিরামিষ খেতে হচ্ছে, তো মানে খুব কষ্ট হচ্ছে, জানেন কি বলবো, মেয়েকে আর কত বকবো, কিছু করার নেই। তো যাই হোক, টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা ছিল সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণে বেশি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মিনিট 2 ধরে। তো প্রায় মিনিট 2 হয়ে গেছে, আর তেলটাও বেরিয়ে এসছে। এবার আর একটুখানি নেড়ে চেড়ে দেবো ভালো করে, যাতে আর একটু মশলাটা ভাজা হয়। তো মশলাটাও ভাজা হয়ে এসছে আর তেলটাও উপরে চলে এসছে। তো আমি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়কে আমি ভাজি না, তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এঁচোড় ভেজে নিলে শক্ত হয়ে যায়। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুটুকুও দিয়ে দিলাম। তো আলু আর এঁচোড় দুটোকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। তো এখানেও মোটামুটি মিনিট খানেক ধরে আমি এবার আস্তে আস্তে করে আঁচটা ধিমে রেখে এবার কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি। চিনির পরিমাণটা না তরকারি হিসেবে একটু বেশিই দেব। তো যাই হোক, চিনি দেওয়া হয়ে গেল, এবার আমি আবার নেড়ে চেড়ে চিনিটাকে মিক্সড করে নিচ্ছি।
তো ভালো করে মিক্স আপ করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো, একদম গামাখা করব না, তাই ঝোলটা একটু বেশিই দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো মিনিট 2। মিনিট 2 পরে ঢাকনাটা তুলবো। এই যে এরকম হয়েছে দেখতে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ঝোল আর এঁচোড়ের সাথে। তো দিয়ে এবার আমি আবার মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেব এই কারণে, মশলার যে আলাদা একটা গন্ধ আছে তাহলে সেটা আবার বেরিয়ে যাবে। তো যাই হোক, এবার হয়ে গেল আমার এঁচোড়ের ডালনা বা এঁচোড়ের ঝোল যাই বলুন, আর দেখতে এরকম হয়েছে, তেল মশলা একদম জবজব করছে। তো এবার রান্নাটা তুলে রেখে আমি এখানে চলে এসেছি, দুধটাকে একটুখানি ভালো করে গরম করে নিচ্ছি। আমি খাবো হলো কফি। আগের দিন কফি এনেছিলাম, আর এই ব্রুটা এবার ফার্স্ট টাইম এনেছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। কি বলেন তো, মায়ের তুলনা না কারোর সাথে করা যায় না। মা মাই হয়। সন্তানের দুঃখে কষ্ট সবার আগে মায়ের নজরেই পড়ে এবং মাই সেটা ভালো বুঝতে পারে। তা আজকে সকালবেলা যখন ছাদে যাচ্ছিলাম তখন দেখলাম ঠাকুর ঘরের একটা সাইড কোনো কারণবশত নিচু হয়ে গেছে, যেই জায়গাটাতে লোকনাথ রয়েছে। এবার ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, যেহেতু ঠাকুর ছুঁতে পারবো না। তো আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম যে মা, এই পরিস্থিতি, আমার যদি বাবা লোকনাথ ওখান থেকে কোনো কারণবশত পড়ে যায় তাহলে কিন্তু আমার লোকনাথ ঠাকুরটা পুরো মানে ডিস্ট্রয় হয়ে যাবে। আর ঠাকুররা তো পিতলের রয়েছে এবং পটচিত্র রয়েছে, খুব একটা অসুবিধা হবে না। তো মা বলল ঠিক আছে, আমি দেখছি, আমি আসার চেষ্টা করছি ঠিক করে দেওয়ার জন্য, এবং ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, মা আবার পরে ফোন করে বলল যে মা আসতে পারবে না, তার কারণ হচ্ছে মায়ের বাড়িতে মিস্ত্রি ঢুকেছে। তো আমি সামনের বাড়ির মিনাকে বললাম যে মিনা, তাহলে আমার একটুখানি এটা করে দিয়ে যেও, ঠিক করে। মিনা বলল ঠিক আছে। তো যাই হোক, আমার কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর নেসকাফে ইজ দ্য বেস্ট, ব্রু থেকেও নেসকাফেটা অনেক টেস্টি। পরে আবার দেখি মা চলে এসছে, তখন 3:30 বাজে, আর সাথে ভাই নিয়ে এসছে। তো মা এসে বলল যে আমার মনটা খুব খারাপ লাগছিল যে ঠাকুর ঘরটা ওইভাবে রয়েছে, আর ঠাকুরটার যদি কোনো রকম সমস্যা হয়, তো তাই জন্য ভাইকে বলেছে, ভাই দিয়ে গেল মারে। আর সাথে নিয়ে এসছে আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট, যদিও খাবার মানে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি। তো তবুও ও যেহেতু গিফটটা আগে কিনে রেখেছিল, তো আসার সময় নিয়ে এসছে। আর ওর যে মানে আমার হাজব্যান্ডের যে গিফট, সেটা হচ্ছে একটা শার্ট দিয়েছে, শার্টটা ও আগেই দিয়ে গেছে। আমার যদিও এরকম একটা রিস্ট ওয়াচ রয়েছে, তবুও ও নিয়ে এসছে, ভাই নিজে নিয়ে এসছে, এটাই অনেক। আর এই যে ভাই চলে গেছে, আর এই যে ঠাকুর ঘরে দেখুন কি অবস্থা। হয়তো একটু বুঝতে পারছেন, যে পাশে বাবা লোকনাথ রয়েছে সেই পাশটা কোনো কারণবশত নিচু হয়ে গেছে। আর মা এগুলো সব পরিষ্কার করলো, করে ঠাকুর নামালো, আর এই যে বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে উপর করে দিয়ে দিয়েছে সব। এতক্ষণ ধরে মায়ের কাজগুলো প্রায় 2 ঘন্টা ধরে। তো ওর জন্যই বললাম মা মাই হয়, মায়ের বিকল্প কেউ হয় না। সন্তানের কষ্টে উনি ছুটে আসলেন। যাই হোক, আর এখানে 5টা বাজে, মেয়ে চলে এসছে, আর পাখি দিদি দিদি বলে ডাকলো। তো পাখির সঙ্গে একটু দেখা করে চলে এসছে। আমি আর মা ছাদে ছিলাম, তো আসলো, এসে খাওয়া দাওয়া করেছে। আর এখনকার চাটা মেয়েই তৈরি করে দিয়েছে আমার জন্য আর মায়ের জন্য। আর হচ্ছে মা প্রথমে যদিও বলেছিল যে আমাদের যেহেতু অসুস্থ বাড়ি কিছু খাবে না, কিন্তু পরে আমি বললাম যে চা বিস্কুট খেলে কী হবে, তুমি ভাত খেও না। তো যাই হোক, তো মেয়েও জোর করে চা করলো, তাই মা আর আমি এখন বসে খাটে বসেই খাচ্ছি। আর হাজব্যান্ড দোকানে ছিল, তা ওকে বললাম যে মা যেহেতু খাবে না, মায়ের জন্য একটুখানি সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসো। তাও নিয়ে এসছে সিঙ্গারা আর মিষ্টি। আর এই যে ওকে আমি একটা কি বলছিলাম, আর মেয়ে দেখুন মোবাইল,
এসে বাপির পকেট থেকে এইভাবেই ঠিক মোবাইলটা নিয়ে যাবে। যতক্ষণ মোবাইলটা হাতে থাকে ততক্ষণ বেশ ভালো থাকে, আর মোবাইলটা যখন হাতের থেকে নিয়ে নেওয়া হয় তখন একটাই কথা, ভালো লাগে না, ভালো লাগে না, কোনো কিছুই আর ভালো লাগে না। তো ওর বাপিকে আমি কিছু একটা বলছিলাম, তো এমনি করে আমার দিকে তাকিয়েছিল। আর এই যে বলেছিলাম না সিঙ্গারা আর মিষ্টি এনেছে, তো এই যে সিঙ্গারা এনেছে, প্লেটটাও মেয়ে দিয়ে গেল, আর আমি এখনও খাটে বসে রয়েছি। তো যাই হোক, এখন সিঙ্গারা আর মিষ্টি খেয়ে মা আবার বেরিয়ে যাবে, আর আমার হাজব্যান্ডও বেরোবে, তোর সাথেই ও হচ্ছে মাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসবে। আর এই যে এই চাটা হচ্ছে সুজিতের, একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো মেয়েকে বললাম ঠান্ডা চাটাই দিবি বাপিকে, বললো না আমি গরম করে দিচ্ছি। তো চাটা আবার গরম করে দিল, আর মোবাইলের দিকে মনোযোগ, সিঙ্গারাটা হাতে। আর মাও এখন রেডি হয়ে গেছে আবার, তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার চলার পথটা সহজ হবে না। তো বাই হার্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।